আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প দেবতার চাবি। আজকের গল্পটি আমরা নিয়েছি পরশ পাথর প্রকাশন থেকে প্রকাশিত মানুষ কুমির এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে দেবতার চাবি। তাঁবুর ছায়ায় একলা বসেছিলাম। বিকেল 5টা হলেও নুবিয়ান মরুভূমিতে রোদের তেজ প্রচণ্ড। বাইরে আগুনের হলকা ছুটছে। দিন 3 হলো এখানে এসেছি। সুদানের একদম উত্তর প্রান্তে এই মরুভূমি। শুষ্ক, প্রায় প্রাণহীন, কাঁটাঝোপও চোখে পড়ে না। আমার যেখানে তাঁবু তার চারপাশে কিছু দূরে বেশ কিছু প্রাচীন সৌধ আজও দাঁড়িয়ে আছে। আফ্রিকার প্রখর রৌদ্র, মরুভূমির প্রচণ্ড বালুঝড় শতাব্দী ধরে চেষ্টা চালিয়েও তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেনি। পিরামিড। একসময় এ অঞ্চল ছিল প্রাচীন মিশরের অন্তর্গত। 3000 বছর আগে মিশরীয় সভ্যতার উষালগ্নে সুদান মিশরীদের কাছে নুবিয়া নামে পরিচিত ছিল। এই পিরামিডগুলো তাদেরই কীর্তি। গিজা, এসনার মতো নুবিয়ান মরু অঞ্চলও ছিল মিশরীয়দের গোরস্থান। এ অঞ্চলের স্থানীয় নাম মৃতের নগরী। আমি অবশ্য কোনো ইতিহাসবিদ নই, কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে এখানে আসিনি। আমি একজন জিওলজিস্ট। মুম্বাই শ্রীনিবাসন। জন্মসূত্রে ভারতীয়, কর্মসূত্রে রিপাবলিক অব দ্য সুদানের এক ভূতাত্ত্বিক গবেষণা সংস্থাতে কাজ করি। তাদের কাজেই আমি এ অঞ্চলে এসেছি কিছু ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করার জন্য। অতি সরলভাবে বলতে গেলে বলতে হয়, এখান থেকে কিছু নুড়ি পাথর সংগ্রহ করে আমি নিয়ে যাব। এ জায়গার ভূতাত্ত্বিক গঠন বহু বছর ধরে পরিবর্তিত হয়েছে। 8000 বছর আগে এ অঞ্চলে ছিল ঘন বনভূমি ও জলাভূমি, বহু প্রাণীর বিচরণ ক্ষেত্র। আদিম মানব গোষ্ঠী এখানে পশু শিকার করতে আসত। তারপর একদিন প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করল। জলাভূমি, নদী এসব শুকিয়ে গেল। ধীরে ধীরে তৃণভূমি, গাছপালা সব নিশ্চিহ্ন হয়ে এ অঞ্চল পরিণত হলো ঊষর মরুভূমিতে। তবে এ কাজ সম্পূর্ণ হয়ে যায় মিশরীয় সভ্যতা পত্তনের আগেই। এ অঞ্চলে কিছু গভীর প্রাকৃতিক কুয়ো বা কূপ আছে, যদিও তাতে জলের চিহ্ন মাত্র নেই। কিন্তু এসব কূপগাত্রের বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে ভূপ্রাকৃতিক বিবর্তনের নানা চিহ্ন। সেখান থেকেই তুলে আনা হচ্ছিল নুড়ি পাথর। তুলে আনা হচ্ছিল বললাম এই কারণে যে দুপুরের পর থেকে কাজ বন্ধ হয়ে গেছে। যারা কাজ করছিল তারা ফিরে গেছে। কাল রাতে একটা উল্কাপাত হয়েছে এখানে। আকাশ থেকে সোনালি পুচ্ছসহ গোলাকার এক আগুনের বল নেমে আছড়ে পড়েছে কিছু দূরে একটা পিরামিডের পেছনে। রাত 10টার কাছাকাছি ঘটনা। তাঁবুর সামনে বসে আমি আর আমার সঙ্গীরা মেঘমুক্ত রাতের আকাশে স্পষ্ট প্রত্যক্ষ করেছি ব্যাপারটা। উল্কাপতনের সঙ্গে সঙ্গে মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল পায়ের তলার মাটিও। যদিও উল্কাপাতে আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা সেই জায়গাতে যাইনি এবং ব্যাপারটা নেহাতি প্রাকৃতিক। কিন্তু এই ঘটনাটা প্রচণ্ড ভীতি সঞ্চার করেছে আমার মজুরদের মনে। ওরা অশিক্ষিত আফ্রিকান যাযাবর গোষ্ঠীর লোক, প্রচণ্ড কুসংস্কারগ্রস্ত। এমনিতেই এ জায়গা মৃতের নগরী বলে প্রথমে ওরা এখানে আসতে চায়নি। মোটা টাকার লোভ দেখিয়ে ওদের কাজে এনেছিলাম। যাই হোক, কাজেও মন দিয়েছিল ওরা। কিন্তু উল্কা দর্শনের পরই আজ সকালে উঠে তারা বলল যে তারা এ তল্লাটে আর থাকবে না। উল্কা দর্শন নাকি মৃত্যু ডেকে আনে। তবুও বুঝিয়ে সুঝিয়ে সকালের দিকে তাদের কুয়োতে নুড়ি তুলতে নামিয়েছিলাম। কিন্তু কুয়োতে নেমে একজনের পাথুরে দেওয়ালে ঠোক্কর খেয়ে মাথা ফেটে গেল। যদিও তার আঘাত মারাত্মক কিছু নয়,
তবু তারা দুপুরবেলা কুয়ো থেকে উঠে এসে বলল উল্কা দর্শনের কুফল ফলতে শুরু করেছে, সেই কারণেই মাথা ফেটে এই রক্ততার। তাদের গ্রামে ফিরতে হবে। সেখানে গিয়ে উল্কা দর্শনের দোষ খণ্ডন করার জন্য মরু গ্রামের জাদুকর ওঝার থেকে তাবিজ নিয়ে কাল ফিরবে তারা। আর ফেরার সময় আমার জন্য একটা তাবিজ আনবে। কিছুতেই তাদের আর আটকে রাখতে পারলাম না। আমাকে ফেলে রেখে তারা চলে গেল। তাঁবুতে বসে বসে ভাবছিলাম কাল সকাল পর্যন্ত এই প্রাচীন মরুস্থানের মৃতদের নগরীতে আমি কাটাবো কি করে। না, ভূত প্রেত, অপদেবতা বা উল্কা দর্শনের কুসংস্কারের ভয় আমার নেই। আমি বিজ্ঞানে বিশ্বাস করি। আমার ভাবনার অর্থ হলো একলা এতটা সময় আমি অতিবাহিত করব কি করে। সঙ্গে বইপত্রও কিছু আনিনি। কোনো সঙ্গী পাওয়া গেলে অন্তত গল্প করে সময় কাটত, কিন্তু এখানে সঙ্গী পাওয়া যাবে কোথায়? সবচেয়ে কাছের মরুগ্রাম 25 মাইল দূরে। এই 3 দিনের মধ্যে জীবিত প্রাণী বলতে কাল সকালে একটা মরু শিয়াল শুধু চোখে পড়েছে। উল্কাপাতের সময় সম্ভবত ভয় পেয়ে গর্ত ছেড়ে পালিয়েছে প্রাণীটা। মানুষ এখানে কই? কিন্তু এরপরই হঠাৎ আমার মনে পড়ে গেল একজন লোকের কথা। আজ সকালে তাকে আমি দূর থেকে দেখেছি। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, নীল রঙের লম্বা আরবি পোশাক পরা একজন বেশ ঢ্যাঙা একটা লোক। যে কুয়োতে আমার লোকেরা কাজে নেমেছিল তার কিছুটা দূরে একটা পিরামিডের সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে পিরামিড গাত্রে কি যেন দেখছিল লোকটা। গত 3 দিন আমাদের কাছাকাছি অন্য কোনো তাঁবু বা লোক চোখে পড়েনি। তাই কৌতূহলী হয়ে তার পরিচয় জানার জন্য তাকে ডাকবো ভেবেছিলাম। কিন্তু তার আগেই লোকটা অদৃশ্য হয়ে গেল পিরামিডের ভেতরে। আমার ধারণা লোকটা কোনো পুরাতত্ত্ববিদ অথবা ইজিপ্টোম্যানিয়া হবে। দ্বিতীয়টার সম্ভাবনাই বেশি। মিশর ইতিহাসের ভূতগ্রস্ত লোক বা ইজিপ্টোম্যানিয়াকরা এভাবেই একলা একলা ঘুরে বেড়ায় প্রাচীন মিশরীয় সৌধগুলোর আশেপাশে। কাজ করতে গিয়ে মিশর, লিবিয়াতে এ জাতীয় লোক আমি দেখেছি। এ লোকটাকে পেলেও দুদণ্ড গল্প করা যেত। তাঁবুতে বসে লোকটার কথা মনে পড়ায় আমি ভাবছিলাম যে রোদের তাপ কমলে একবার তাঁবুর বাইরে বেরিয়ে খোঁজ করে দেখব আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। সেও সম্ভবত একলা। আমাকে পেলে তারও গল্পগুজবে সময় কেটে যাবে। কিছুক্ষণ বসে থাকার পর আমি তাঁবুর কোণে ডাই হয়ে পড়ে থাকা ছোট ছোট নুড়ি পাথরগুলো পরীক্ষা করতে লাগলাম। আজকেই কুয়ো থেকে তোলা হয়েছে এগুলো। কাদামাখা পাথরগুলো থেকে প্রয়োজনীয় নমুনাগুলো বেছে নিয়ে তা জলে ধুয়ে প্যাকেট বন্দি করতে হবে নিয়ে যাবার জন্য। অধিকাংশই বিভিন্ন ধরনের সিলিকা, কিছু লাইমস্টোনও আছে। তার গায়ে চিহ্ন আঁকা আছে উদ্ভিদের। এই ফসিলগুলো সাক্ষ্য দিচ্ছে সুদূর অতীতে এই মরুভূমি একসময় সবুজ ছিল। পাথরগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা পাথর দৃষ্টি আকর্ষণ করল। গোলাকৃতি, ইঞ্চি 3 ব্যাসের চ্যাপ্টা পাথরের চারপাশে কেমন যেন খাঁজ কাটা। কি সব অস্পষ্ট আঁকিবুকি আছে তার গায়ে। প্রাথমিক অবস্থায় আমি জিনিসটাকে কোনো মোলাস্কার ফসিল বলে ভেবেছিলাম। তাঁবুতে রাখা জল দিয়ে জিনিসটার গায়ের কাদামাটি ধুয়ে ফেলতেই সেটি দেখে আমি একটু বিস্মিত হলাম। ফসিল টসিল কিছু নয়, এটা আসলে একটা ধাতব চাকতি। চাকতির চারপাশে ত্রিভুজাকৃতির খাঁজ কাটা, আর সেই খাঁজগুলোর সংযোগস্থলে বেশ কিছু দাগ কাটা আছে। দাগগুলো সম্ভবত পরিমাপ জ্ঞাপক চিহ্ন। চাকতির একপাশে মিশরীয়দের প্রাচীন প্রতীক, ডানাওয়ালা সূর্য, ও অন্য পাশে স্ক্র্যাব বা গুবড়ে পোকার ছবি। এই ছবি দুটো দেখে জিনিসটা যে অতি প্রাচীন তা বুঝতে অসুবিধা হলো না। কিন্তু জিনিসটা আসলে কি? কোনো যন্ত্রাংশ? ধাতুটাও কেমন সবুজাভ, আমার পরিচিত কোনো ধাতুর মতো নয়। চাকতিটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। ঠিক এমন সময় বাইরে একটা অস্পষ্ট শব্দ শুনে দেখি তাঁবুর দরজার ঠিক বাইরে বালির মধ্যে একটা মানুষের ছায়া এসে পড়েছে।
তাহলে কি আমার মজুরদের মধ্যে কেউ মত পরিবর্তন করে ফিরে এলো? আমি ছায়া দেখে উৎসাহিত হয়ে চাকতিটা আমার ব্রিচেসের পকেটে ঢুকিয়ে তাড়াতাড়ি তাঁবুর বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি একটু অবাক হয়ে গেলাম। এ লোকটা আমার দলের কেউ নয়, আপাদমস্তক আরবি আলখাল্লাতে ঢাকা অন্য একজন লোক। মুহূর্তখানেক দেখার পরই তার দীর্ঘ আকৃতি দেখে চিনতে পেরে গেলাম তাকে। আরে, এ তো আজ সকালে দেখা লোকটা, যার কথা কিছুক্ষণ আগে ভাবছিলাম আমি। লোকটার মুখমণ্ডল প্রায় সবটাই নীল রঙের কাপড়ে আবৃত, শুধু উজ্জ্বল চোখ দুটোই দেখা যাচ্ছে। আমি তাকে কিছু বলার আগেই সে নরম স্বরে বলল, দেখলাম আপনার লোকজন সব চলে গেল, একা আছেন দেখে পরিচয় করতে এলাম। আমি জবাবে বললাম, হ্যাঁ, আমিও আপনাকে সকালে দেখেছি। তা আপনিও কি একলা নাকি ইতিহাসের খোঁজে এসেছেন? তা অনেকটা ওই রকমই বলতে পারেন। আমার নাম টিরেক্স, তবে নাম শুনে আবার আমাকে ডাইনোসর ভাববেন না। আপনি আমাকে রেক্স বলে ডাকতে পারেন। এই বলে সম্ভবত মুখের ঢাকার আড়ালে একটু হাসল লোকটা। আমিও একটু হেসে নিজের নাম পরিচয় ব্যক্ত করে বললাম, যাক, পরিচয় হয়ে ভালোই হলো। তা দুজনেই যখন একলা, তখন আপনার অসুবিধা না হলে চলুন একটু বসে গল্প করা যাক। রেক্স আমার কথায় সম্মতিসূচক ঘাড় নেড়ে আমার তাঁবুর কাছেই একটা ছোট্ট বালির ঢিপি আঙুল তুলে দেখালো। ও জায়গাতে আমার লোকেরা বিশ্রামের জন্য ছাউনি টাঙিয়ে রেখেছিল। বেশ ছায়া আছে জায়গাটাতে, গরম বাতাসও কম আসছে। সুতরাং তাঁবুতে আর না ঢুকে তার ইশারা অনুযায়ী দুজনেই সেই বালির ঢিপির ওপর গিয়ে বসলাম। সেখানে বসার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কবে এসেছেন এখানে? কতদিন থাকবেন? কালই এসেছি, তবে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে আমাকে। কিন্তু যেটা খুঁজছি সেটা না পেলে। কথাটা আর শেষ করল না সে। লোকটার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছিলাম সে স্থানীয় কোনো অধিবাসী নয়। তার কথায় কোনো আরবি টান নেই। তাছাড়া মিশরীয় বা লিবিয়ানরা সাধারণত এত ঢ্যাঙা হয় না। রেক্সের জন্মস্থান জানার কৌতূহল হওয়াতে প্রশ্ন করলাম, আপনি কোন দেশের নাগরিক? একসময় এদেশেরই ছিলাম। এই বলে সে দৃষ্টি নিবদ্ধ করল কিছু দূরে বালিয়াড়ির মধ্যে জেগে থাকা সার সার পিরামিডের দিকে। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। রেক্স যেন পিরামিডগুলোর দিকে তাকিয়ে গভীরভাবে কিছু একটা ভাবছে। আমি আবার তার সঙ্গে কথোপকথনে ফিরে আসার জন্য তার উদ্দেশ্যে বললাম, এই জায়গাটা কেমন অদ্ভুত। জনপ্রাণীর মরুপ্রান্তরে রোদ ঝড় উপেক্ষা করে ওই পিরামিডগুলো হাজার হাজার বছর পরেও কেমন মাথা তুলে দাঁড়িয়ে আছে। আধুনিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বিস্মিত করে এইসব স্থাপত্য। সেদিনের মানুষেরা কী কৌশলে যে। আমাকে কথা শেষ করতে না দিয়ে রেক্স নামের লোকটা আঙুল তুলে পিরামিড সারির একটা পিরামিডের দিকে দেখিয়ে মৃদু হেসে বলল, ওটা খেয়াল করেছেন? আমি তাকালাম সেদিকে। সূর্য এখন পশ্চিমে ঢলতে শুরু করেছে। তার বিদায়বেলায় দীপ্তি ছড়িয়ে পড়েছে পিরামিডগুলোর শীর্ষে। তার মধ্যে একটা পিরামিডের মাথা যেন স্বচ্ছ মনে হচ্ছে। সূর্যালোক যেন পিরামিডের মাথার কয়েকটা ধাপকে ভেদ করতে পারছে। তবে কাচের মতো স্বচ্ছ দেখানো বলতে যা বোঝায় তা কিন্তু নয়। ওই পিরামিডটাই দেখাচ্ছে রেক্স। আমি সেদিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, খেয়াল করেছি। ওই পিরামিডের চূড়োটা সম্ভবত অ্যালাবেস্টার পাথরের তৈরি, তাই ওরকম আপাত স্বচ্ছ মনে হচ্ছে। ওই পাথরের তৈরি বেশ কয়েকটা প্রাচীন মূর্তি আমি কায়রো মিউজিয়ামে বেড়াতে গিয়ে দেখেছি। এই বলে একটু থেমে আমি বললাম, ফুঞ্জু যাযাবর উপজাতির আমার মজুর সর্দার গতকাল ওই পিরামিড দেখিয়ে বলেছিল ওখানে নাকি দেবতার কবর আছে। একসময় নাকি নুবিয়ান মরুভূমিতে দেবতাদের কবর দেওয়া হতো। মরুভূমির যাযাবররা নাকি বংশ পরম্পরায় এই কাহিনী শুনে আসছে। আমার কথা শুনে রেক্স যে এবার স্পষ্ট হাসল তা বুঝতে পারলাম। সেই পিরামিডটার দিকে চোখ রেখেই সে বলল, আপনি পিরামিড নিয়ে এখানকার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বিস্মিত হবার কথাটা কী বলছিলেন? যদিও এই ব্যাপারে জ্ঞান আমার সীমিত, তবু তার প্রশ্নের জবাবে কিছু কথা বলার লোভ আমি সম্বরণ করতে পারলাম না। আমি বললাম, হ্যাঁ, আধুনিক প্রযুক্তিবিদদের কাছেও এগুলো বিস্ময়ের কারণ। ভাবুন তো একবার, সভ্যতার সেই সূচনাকালে সেদিনের মানুষ
কিভাবে এসব বিরাট বিরাট পিরামিড বানিয়েছিলেন, কিভাবে এই সমকৌণিক পাথরগুলোকে গাণিতিক নিয়ম মেনে একটার পর একটা বসিয়ে পিরামিড রচনা করেছিলেন। তাদের সময় তো ক্রেন ছিল না। কিভাবে তারা ভারী ভারী পাথরের ব্লককে অত উঁচুতে তুলেছিলেন। আমি একটা বইতে একবার পড়েছিলাম যে গিজার গ্রেট পিরামিড তৈরির ব্যাপারে তার নির্মাণকাল ও শ্রমিক সংখ্যা ঐতিহাসিক হেরোডোটাসের বিবরণ সঠিক মানলে সেই হিসেব অনুযায়ী প্রতি 2 সেকেন্ডে একটা পাথরের ব্লক উপরে তুলে প্রতিস্থাপন করা হয়েছিল। অনেক ক্ষেত্রে যেখানে একটা পাথরের ওজন ছিল 10 টন। আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের কাছেও যা অসম্ভব, তা কোন কৌশলে সম্ভব করেছিল প্রাচীন মিশরীরা? এ এক অমীমাংসিত রহস্য। আমি প্রযুক্তিবিদ নই। আমার স্বল্প জ্ঞানের মধ্যে আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আগন্তুক বলে উঠল, হ্যাঁ, প্রাচীন স্থাপত্যবিদ্যা ও বিজ্ঞানের ক্ষেত্রে এরকম অমীমাংসিত আরও কয়েকটা রহস্যের কথা আমি বলতে পারি। যেমন পেরুর প্রাচীন ইনকা রাজধানী কুচকোর সাক্সাহুয়ামান দুর্গে বিশাল পাথরের ব্লকগুলোর সংযোগস্থল গলিয়ে জোড়া লাগানো হতো কিভাবে। যে ইনকারা চাকার ব্যবহার পর্যন্ত জানতো না, তারা পাথর গলানোর মতন উত্তাপ সৃষ্টি করত কী করে। কিভাবে মেক্সিকোর বর্বর অ্যাজটেক অধিবাসীরা তাদের নরবলি দেওয়ার বিশাল মন্দিরগুলো এমন নিখুঁত জ্যামিতিক জ্ঞানে ও স্থাপত্য কৌশলে বানিয়েছিল যে তাদের স্থাপত্যগুলো ভূমিকম্প নির্ধারক। অথবা মায়া সভ্যতার মানুষেরা কিভাবে সৌরমণ্ডলের গ্রহ নক্ষত্রের নিখুঁত অবস্থান নির্ণয় করে বানিয়েছিল তাদের বিখ্যাত ক্যালেন্ডার। ব্রুনো, গ্যালিলিও ইত্যাদি সভ্য পৃথিবীর মানুষের আগে কিভাবে মায়া জনজাতি জেনেছিল সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ তত্ত্ব। কিংবা ভারতবর্ষের মেহেরৌলির সেই লৌহ স্তম্ভ আধুনিক বিজ্ঞান ইস্পাত তৈরির বহু আগে প্রাচীন ভারতীয়রা কিভাবে সৃষ্টি করেছিল মরিচারোধী লৌহ। ইস্টার দ্বীপের সার হাজার টনের মানুষাকৃতির মূর্তিগুলোকেই বা কিভাবে মাটিতে পুঁতে দিয়েছিল আদিম মানুষেরা। আমি তার কথা শুনে চমৎকৃত হয়ে বললাম, বাহ, আপনি এসব ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। তা আপনি কি ইতিহাসের এরকম কোনো অমীমাংসিত রহস্যের খোঁজ করছেন এখানে? খুঁজতে এসেছি ঠিকই, তবে কি খুঁজছি সেটা আমার জানা। আপনার এই কথাটা ঠিক বুঝতে পারলাম না। রেক্স নামের লোকটা যেন আমার কথা শুনতেই পেল না। চুপ করে তাকিয়ে রইল সেই স্বচ্ছ পিরামিডটার মাথার দিকে। সূর্য দ্রুত পশ্চিমে হাঁটতে শুরু করেছে। পিরামিডগুলোর শীর্ষে তার লাল আভা। লোকটা আর কোনো কথা বলছে না। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, যেন তন্ময় হয়ে কি ভাবছে। একসময় মনে হলো সম্ভবত সে এবার উঠে দাঁড়াবে। হয়তো তার আর এখানে থাকতে বা আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। আমি তাকে আরও কিছুক্ষণ ধরে রাখার জন্য পকেট থেকে সিগারের বাক্সটা বের করে বললাম, আপনি একটা সিগার খাবেন? রেক্স এবার আমার দিকে ফিরে তাকালো। তারপরই আমার হাতের দিকে তাকিয়ে তার দৃষ্টি কেমন যেন পাল্টে গেল। আমি সিগারের বাক্সটা খুলতে যেতেই পর মুহূর্তে নিজের ভুলটা বুঝতে পারলাম। সিগারের বাক্স নয় এটা। বেখেয়ালে পকেট হাতড়ে সেই সবুজ ধাতব চাকতিটা বার করে ফেলেছি। ভুলটা বুঝতে পেরে আমি আবার সেটা পকেটে রাখতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বিস্মিত কণ্ঠে রেক্স বলে উঠল, এটা আপনি কোথায় পেলেন? সারা সকাল পিরামিডের ভেতর ওটাই তো খুঁজছি আমি। যে কুলুঙ্গিতে ওটা থাকার কথা ছিল সেখানে আমি খুঁজে পাইনি। আপনি কোথায় পেলেন ওটা? আমিও একটু বিস্মিত কণ্ঠে বললাম, এটা কি দুর্মূল্য কিছু? আমার লোকেরা আজ সকালে কূপ থেকে পাথরের টুকরোর সঙ্গে এটা তুলে এনেছে। আমি তো বুঝতেই পারছি না এটা কি। লোকটা আমার হাত থেকে জিনিসটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। উজ্জ্বল হয়ে উঠেছে তার চোখের তারা। আমি আবার জিজ্ঞেস করলাম, কি এটা? সে এবার অস্পষ্ট স্বরে বলল, এটা হলো দেবতার চাবি। দেবতার চাবি মানে? জানতে চাইলাম আমি। রেক্স জিনিসটা দেখতে দেখতে জবাব দিল, এর অর্থ আপনি ঠিক বুঝবেন না। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। এই জিনিসটা আমাকে দিতে হবে। আজই এখানকার কাজ শেষ হয়ে যাবে আমার। এটা নিয়ে আজ রাতে আমি পিরামিডের ভেতরে প্রবেশ করব। এই চাকতিটা আপনার কোনো কাজে আসবে না, কিন্তু আমার কাছে এটা অনেক দামি। তার কথা শুনে আমি কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বললাম, ঠিক আছে, আপনাকে এটা আমি দিতে পারি,
কিন্তু একটা শর্ত আছে। আপনার অভিযানের সঙ্গী হতে চাই আমি। তবে আপনার কোনো ভয়ের কারণ নেই। পিরামিডের ভেতরে ধনরত্ন বা ওই জাতীয় কিছু পেলে তাতে আমি ভাগ বসাবো না। আমি শুধু দেখতে চাই আপনি ওই চাকতিটা দিয়ে কি করেন। আমার প্রস্তাব শুনে কিছুক্ষণ কি যেন ভাবল লোকটা, তারপর হেসে বলল, ঠিক আছে, চাকতিটা যখন আপনি খুঁজে পেয়েছেন তখন এ দাবি আপনি করতেই পারেন। এটা এখন আপনি আপনার কাছেই রাখুন। মাঝরাতে আমি আসবো আপনার কাছে আপনাকে নিয়ে যেতে। এই বলে জিনিসটা আমার হাতে ফিরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বিদায় সম্ভাষণ জানিয়ে লোকটা হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুক্ষণের মধ্যেই তার ঢ্যাঙা দেহটা অদৃশ্য হয়ে গেল পিরামিডগুলোর আড়ালে। সে চলে যাওয়ার পর আমি চাকতিটা বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও তার মর্মোদ্ধার করতে পারলাম না। এরপরই সূর্য অস্ত গেল, অন্ধকার নামল মরুভূমিতে, ঠান্ডাও নামতে শুরু হলো। মরুভূমির এই নিয়ম, দিনে যত গরম রাতে তত ঠান্ডা। তাঁবুর বাইরে বসে আমি চিন্তা করতে লাগলাম এই অদ্ভুত আগন্তুকের কথা। কিসের খোঁজে লোকটা প্রবেশ করতে চলেছে পিরামিডের অভ্যন্তরে? ধনরত্ন, টাকা কড়ি, নাকি কোনো ফারাওয়ের লুকোনো মমির সন্ধানে? বেশ অনেকক্ষণ ভাববার পর আমি তাঁবুর ভেতরে প্রবেশ করলাম। খাওয়া সেরে আমার সম্ভাব্য নৈশ অভিযানের জন্য প্রস্তুতি নিলাম। রাত ঠিক 12টায় সেই দীর্ঘ ছায়া আবার এসে পড়ল আমার তাঁবুর দরজায়। প্রস্তুত হয়েছিলাম, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। লোকটার পরনে সর্বাঙ্গ ঢাকা সেই একই পোশাক, তবে তার সঙ্গে এবার একটা ছোট্ট মতো ধাতব বাক্স আছে। চাঁদের আলোতে বেশ রহস্যময় দেখাচ্ছে তাকে। আপনি তৈরি? আমার চাকতিটা সঙ্গে আছে তো? আমি সম্মতিসূচক মাথা নাড়তেই সে ইশারায় তাকে অনুসরণ করতে বলে বালির ওপর লম্বা পা ফেলে হাঁটতে লাগল। চাঁদের আলোতে উদ্ভাসিত চারিদিক অনেক দূর পর্যন্ত দৃশ্যমান। চাঁদ যেন আজ হাসছে। তার আলোতে দাঁড়িয়ে আছে সহস্র বছরের প্রাচীন সারসার পিরামিডগুলো। নুবিয়ান মরুভূমির মেঘমুক্ত আকাশের অগুন্তি নক্ষত্ররা ঝিকমিক করছে, যেন কেউ একরাশ হীরের কুচি ছড়িয়ে দিয়েছে আকাশে। আমি লোকটার উদ্দেশ্যে বললাম, আকাশটা কি সুন্দর, তাই না? যখন আকাশের দিকে তাকাই তখন নিজেকে বা এই পৃথিবীকে কত ক্ষুদ্র মনে হয়, কত অসীম এই মহাকাশ, কত অপার রহস্য লুকিয়ে আছে তার বুকে। আমার কথা শুনে চলতে চলতে লোকটা হাসল মনে হলো। তারপর বলল, যে ছায়াপথের মধ্যে পৃথিবীর অবস্থান, সেই ছায়াপথে তারার সংখ্যা অন্তত 200 কোটি। আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে যা বোঝায় তাতে নক্ষত্রপুঞ্জের সংখ্যা 10 লক্ষ কোটি। আর গ্রহগুলো আবর্তিত হয় নক্ষত্রকে কেন্দ্র করে। পৃথিবী থেকে মাত্র 6 আলোকবর্ষ দূরে বার্নার্ড নক্ষত্রেরও 2টো গ্রহ আছে। এই হিসেবে গ্রহর সংখ্যা নির্ণয় করতে হলে তাতে পৃথিবীর অবস্থান এই বালুকাময় প্রান্তরের একটা বালুকণার মতো অতি নগণ্য। আর বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে পৃথিবীর মানুষের জানার পরিধি তো আরও নগণ্য। তার কথা শুনে চমৎকৃত হয়ে আমি মন্তব্য করলাম, আপনার অনেক বিষয়ে বেশ জানা আছে দেখছি। সে আমার কথায় কোনো মন্তব্য করল না। বাদবাকি পথ অতিক্রম করে একসময় আমাকে নিয়ে উপস্থিত হলো সেই পিরামিডের সামনে। তার শীর্ষদেশ বিকালের সূর্যালোকে স্বচ্ছ বলে মনে হচ্ছিল। মরু উপজাতিরা যাকে বলে দেবতার কবর। পিরামিডের অভ্যন্তরে প্রবেশ করার আগের মুহূর্তের জন্য একবার থামল লোকটা। আমার উদ্দেশ্যে বলল, আপনার ভয় করছে না তো? আজ রাতে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি। আমরা প্রবেশ করলাম পিরামিডের ভেতরে। একটা বৈদ্যুতিক টর্চ জ্বালল লোকটা। অন্ধকার পাথুরে সুড়িপথ বেয়ে প্রথমে নিচের দিকে নামতে শুরু করলাম আমরা। বহু শতাব্দী সম্ভবত এখানে মানুষের পদচিহ্ন পড়েনি। শত শত বছরের জমাট ধুলো মাকড়সার জাল সরিয়ে একের পর এক সংকীর্ণ অলিন্দ সুড়িপথ ভাঙতে লাগলাম। মাঝে মাঝে আমাদের স্পর্শে খসে যাচ্ছে দেওয়ালের ধুলোর স্তর। তার আড়াল থেকে বেরিয়ে আসছে প্রাচীন মিশরীয় দেবতার নানা চিত্র। অনুবিস, হ্যাথর, খুনম, ওরিসিস ইত্যাদি নানা দেবতার প্রতিমূর্তি।
টর্চের আলোতে মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে তাদের দেহের সোনালি অলংকার। লোকটা কোনো কথা বলছে না, শুধু এগিয়ে চলেছে। সে যেভাবে এগিয়ে চলেছে তাতে মনে হচ্ছে এই পথ যেন তার নখদর্পণে। মাঝে মাঝে বিভিন্ন অন্ধকার সুড়িপথ বেরিয়ে গেছে বিভিন্ন দিকে। তার মধ্যে পথ করে নিয়ে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে যেন এগোচ্ছে সে। আমি চলতে চলতে তাকে প্রশ্ন করলাম, এখানে কি এর আগে এসেছিলে? সে জবাব দিল, হ্যাঁ, অনেক দিন আগে, যখন আমরা। কথাটা শেষ করল না রেক্স। পিরামিডের গোলকধাঁধা অতিক্রম করে একসময় এসে উপস্থিত হলাম ভূগর্ভস্থ এক কক্ষে। তার চারপাশে নিরেট পাথুরে দেওয়াল। আমি বললাম, পথ তো শেষ হয়ে গেল, এবার কোন দিকে যাবেন? না, পথ শেষ হয়নি। বলতে গেলে পথ শুরু হলো। পথ এবার করে নেব আমরা। আমাকে নিয়ে একটা দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। তারপর হাতের বাক্সটা খুলল। অমনি একটা বিপ বিপ শব্দ করে বাক্সের ভেতর থেকে কয়েকটা লাল নীল আলো জ্বলে উঠল। একটা কিবোর্ড আর বেশ কয়েকটা সুইচ রয়েছে তার মধ্যে। বাক্সটা যে একটা যন্ত্র তা বুঝতে অসুবিধা হলো না আমার। বাক্সের আলোগুলো জ্বলে ওঠার পর লোকটা আঙুল ছোঁয়ালো কিবোর্ডে, আর তখনই নীল রঙের একটা আলোক রশ্মি বাক্স থেকে নির্গত হয়ে একবার চক্রাকারে আবর্তিত হলো দেওয়ালের একটা অংশে। আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে পাথরের দেওয়ালের ওই অংশটা খসে পড়ল। ঠিক কেউ যেন ছুরি দিয়ে মাখনের দেওয়াল থেকে একটা বৃত্তাকার অংশ কেটে নিল। ঘটনাটা দেখে আমি অবাক হয়ে বললাম, নীল আলোটা কি কোনো লেজার রশ্মি? তা বলতে পারেন, তবে তরঙ্গরশ্মির ক্ষমতা তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি। কাজ শেষ হবার পর আবার বাক্স বন্ধ করল লোকটা। তারপর দেওয়ালের সেই ফোকর গলে আমাকে নিয়ে প্রবেশ করলো ওপাশে। সামনেই একটা সিঁড়ি উঠে গেছে। আমরা সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে ওঠার যেন বিরাম নেই। মাথার উপর ঢালু ছাদ, দুপাশের দেওয়াল বহু বর্ণে বিচিত্র। কত রকমের জিনিস চিত্রিত আছে সেখানে। সেসব কিছু ভ্রুক্ষেপ না করে লোকটা আমাকে নিয়ে কেবল ওপরে উঠেই চলল। মাঝে মাঝে শুধু আমি হাঁপ নেবার জন্য দাঁড়িয়ে পড়ছিলাম। তখন মুহূর্তের জন্য সে থমকে দাঁড়াচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরে ওঠার পর অবশেষে আমরা থামলাম। আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে আর একটা দেওয়াল। দেওয়ালের গায়ে খোদিত আছে আকাশদেব হোরাসের বিশাল এক ছবি। রেক্স দাঁড়িয়ে পড়ে বলল, আমরা পৌঁছে গেছি। তার কণ্ঠস্বরে একটা চাপা উত্তেজনা। আমি বললাম, কোথায় পৌঁছেছি? এই দেওয়ালটাও লেজার বিম দিয়ে ভাঙবেন নাকি? না, এই দেওয়াল ধাতব। কোনো লেজার বিম দিয়ে এই ধাতুকে ভাঙা বা কাটা যাবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমাও এই দেয়াল ভাঙতে পারবে না। দিন, এবার আমাকে ওই চাবিটা দিন। ওটা ছাড়া এই দেওয়াল কেউ খুলতে পারবে না। আমি পকেট থেকে সেই চাকতিটা বের করে তার হাতে দিলাম। লোকটা চাবিটা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো দেওয়ালে খোদিত হোরাসের মূর্তির সামনে। টর্চের আলোতে আমার মনে হলো চাকতিটা আর দেওয়াল যেন একই ধাতুর তৈরি। দেওয়ালের গায়েও একটা সবুজ ছটা আছে। হোরাস দেবের বুকের কাছে একটা খাঁচ কাটা জায়গা আছে। রেক্স চাকতিটা সেখানে বসাতেই খুব সুন্দরভাবে চাকতির দাঁতগুলো দেওয়ালের খাজে খাজে বসে গেল। তারপর কম্বিনেশন লক যেভাবে খোলা হয়, রেক্স সেভাবে দেওয়ালের খাজে ঘোরাতে লাগলো সেটা। তাহলে চাকতিটা সত্যিই একটা চাবি। চাকতিটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ একটা ধাতব শব্দ হলো, আর তারপরে আকাশদেব দুপাশে ভাগ হয়ে গেলেন। খুলে গেল একটা ছোট্ট ধাতব দরজা। রেক্স চাবিটা খুলে নিয়ে ইশারায় আমাকে অনুসরণ করতে বলল। তার পিছনে দরজার ওপাশে প্রবেশ করলাম আমি। একটা ত্রিভুজাকৃতি ঘর। একটা হালকা আলোয় ভরে আছে ঘরটা। ঘরের চারপাশে তাকাতেই চমকে উঠলাম। ঘরটা যেন একটা এরোপ্লেনের ককপিট। নানা ধরনের বৈদ্যুতিক আধুনিক প্যানেলের যন্ত্রপাতি বসানো আছে ঘরটাতে।
আর ঘরের ঠিক মাঝখানে রয়েছে সেই সবুজাভ ধাতুর তৈরি বিরাট একটা সবাধারের মতো বাক্স। আমি অবাক হয়ে বললাম, এ কোন জায়গাতে এলাম আমরা? দেওয়ালের কাছে যান, বুঝতে পারবেন। তার কথা শুনে দেওয়ালের কাছে যেতেই চমকে উঠলাম। অনেক ওপর থেকে বাইরের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। চন্দ্রালোকিত মরুভূমি, আশেপাশের পিরামিড, এমনকি আমার তাঁবু পর্যন্ত। আকাশের চাঁদটাও স্পষ্ট দেখা যাচ্ছে। এই ঘরের আলোটা আসলে চাঁদের আলোই। রেক্স বলল, আপনি যেই পিরামিডের মাথাটা অ্যালবেস্টারের তৈরি ভেবেছিলেন, সেটা আসলে বিশেষ ধরনের ক্রিস্টালের তৈরি। সে প্রয়োজনে স্বচ্ছ ও অস্বচ্ছ দুই হতে পারে। এ এক কঠিনতম অভঙ্গুর ক্রিস্টাল। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পিরামিডের শীর্ষদেশে। কথাগুলো বলতে বলতে সে গিয়ে উপস্থিত হলো ঘরের মাঝে রাখা বাক্সর সামনে। তারপর তন্ময় হয়ে তাকিয়ে রইল বাক্সটার দিকে। বাক্সের গায়েও খোদিত আছে ডানাওয়ালা হোরাস দেবের ছবি। তার বুকের কাছেও চাবি বসানোর খাজ। তার পিছনে আমি গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, এ বাক্সে কি রাখা আছে? দেখাবো আপনাকে। এই বাক্সটার জন্যই তো অত দূর থেকে এখানে আসা। এই বলে সে চাবিটা বাক্সের গায়ে লাগিয়ে ধীরে ধীরে ঘোরাতে শুরু করল। কয়েক মুহূর্তের ব্যবধান মাত্র। তারপরেই ডালাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে একটা হিমেল স্রোত যেন ছড়িয়ে পড়ল ঘরে। আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল তাতে। বাক্সের মধ্যে একটা শীতল কুয়াশার আবরণ ছিল। সেটা সরে যেতেই রেক্সের সঙ্গে আমিও ঝুঁকে পড়লাম বাক্সের ওপর। আর তারপরই হতবাক হয়ে গেলাম আমি। বাক্সের ভেতর একটা স্বচ্ছ ক্রিস্টালের আধারে শুয়ে আছে একজন। না, এ কোনো ন্যাকড়া জড়ানো, পোকায় কাটা, মাংসহীন হাড় সর্বস্ব মিশরীয় মমি নয়। এ একজন সর্বাঙ্গ সুন্দর ঘুমন্ত মানুষ। তবে মানুষের সঙ্গে তার একটা পার্থক্য আছে। তার কাঁধের দুপাশ থেকে নেমে এসেছে সোনালি রঙের দুটো ডানা। ডানাওয়ালা মানুষ। এত বিস্মিত আমি জীবনে কোনোদিন হইনি। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে আমি বলে উঠলাম, এ কে? রেক্স শান্ত স্বরে বলল, এ হলো তাদেরই একজন, যারা সভ্যতার উষালগ্নে ছায়াপথ অতিক্রম করে নেমে এসেছিল পৃথিবীর মাটিতে। পৃথিবীর স্থানে স্থানে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মানুষকে যারা প্রথম শিখিয়েছিল বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশবিদ্যা। মানুষের চেয়ে অনেক বুদ্ধিসম্পন্ন, যারা মানুষকে সাহায্য করেছিল গিজার পিরামিড, অ্যাজটেক মন্দির গড়তে। শিখিয়েছিল কিভাবে তৈরি করতে হয় মায়া ক্যালেন্ডার অথবা মরিচাহীন ইস্পাত। ইতিহাসের আপনার সেই অমীমাংসিত প্রশ্নের উত্তরগুলো যাদের জানা ছিল, বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথায় যাদের বর্ণনা করা হয়েছিল দেবতা বলে, এ তাদেরই একজন। পৃথিবীতে কাজ শেষে আবার যদি পৃথিবীর কোনো প্রয়োজন হয়, এই ভেবে হিমায়িত অবস্থায় ঘুম পাড়িয়ে রেখে যাওয়া হয়েছে ওকে। 5000 বছর ধরে ঘুমাচ্ছে ও। এবার ওর ফিরে যাওয়ার সময় হয়েছে। রেক্সের কথা শুনে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। আমার মাথার ভিতরটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ক্রিস্টালের ঘরের ভিতর শৈত্যপ্রবাহ ক্রমশই যেন বেড়ে চলেছে। আর সহ্য করা যাচ্ছে না ঠান্ডা। রেক্স একসময় বলল, চলুন এবার আপনাকে নিচে নামাই। রেক্সের পিছনে পিছনে তন্দ্রাচ্ছন্নের মতো নিচে নামতে শুরু করলাম। যে পথে আমরা উপরে উঠেছিলাম, রেক্স কিছুটা সেই পথে নেমে রশ্মি দিয়ে পাথর কেটে অন্য পথ বার করে বেশ দ্রুতই বাইরে বের করে আনলো আমাকে। পিরামিডের বাইরে চন্দ্রালোকিত বালু প্রান্তরে আমরা এসে দাঁড়ালাম। মাথার উপর আকাশে পূর্ণ চন্দ্র আর ঝিকমিকে তারাগুলো যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমাকে নিয়ে কয়েক পা এগোবার পর দাঁড়িয়ে গেল রেক্স। তারপর আমার উদ্দেশ্যে বলল, আপনি এবার তাঁবুতে ফিরে যান।
পিরামিডের মধ্যে যে ঘুমিয়ে আছে তাকে নিয়ে আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর আমাদের সাক্ষাতের স্মৃতি হিসেবে আপনি এটা রেখে দিন। এই বলে সে তার পোশাকের ভেতর থেকে বলের মতো একটা সবুজাব ধাতুপিণ্ড বের করে তুলে দিল আমার হাতে। সম্ভবত এই ধাতু দিয়েই তৈরি সেই দেবতার চাবি। এরপর সে মৃদু হেসে বলল, তাহলে চলি বন্ধু, আর আপনার সঙ্গীরা ফিরে এলে তাদের বলবেন এখানে আর উল্কাপাত হবে না। আপনাকে বলি, ওটা আসলে উল্কা ছিল না। এই বলে পিছন ফিরতে যাচ্ছিল রেক্স। আমি তার উদ্দেশ্যে বললাম, একটু দাঁড়ান, আপনার সঠিক পরিচয়টা, কোথায় ফিরে যাবেন আপনি? রেক্স থমকে দাঁড়িয়ে পড়ল আমার কথা শুনে। আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে খসিয়ে ফেলল দেহের আলখাল্লা। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দর পুরুষ, আর তার কাঁধ থেকে নেমে এসেছে দুটো সোনালি ডানা, ঠিক সেই পিরামিডের কফিনে শায়িত মানুষটার মতো। চাঁদের আলোতে ঝলমল করছে সেই দুটো পাখা। টিরেক্স এরপর একবার মৃদু হাসলো আমার মুখের দিকে তাকিয়ে, তারপর বিদায়ের ভঙ্গিতে হাত নেড়ে এগোলো পিরামিডের দিকে। আমি ফিরে এলাম আমার তাঁবুর কাছে। বিস্ময়ের ঘোরে তখন আমি আচ্ছন্ন। কিছুক্ষণের মধ্যেই আমি খেয়াল করলাম যে পিরামিডে আমি গেছিলাম তার শীর্ষদেশে নানা রঙের আলো জ্বলে উঠতে শুরু করেছে। একটা সার্চলাইটের মতো ঘূর্ণীয়মান তীব্র আলো ক্রমশ ছড়িয়ে পড়ছে চারপাশে। সেই আলো আমাকে, আমার তাঁবুকেও স্পর্শ করছে। এর কয়েক মিনিটের মধ্যেই পিরামিডের মাথাটা হঠাৎ সোনালি আলোতে ভরে উঠল, আর তার পর মুহূর্তে পিরামিডের উজ্জ্বল আভাযুক্ত মাথাটা ছিটকে আকাশে উঠে গেল। আমার পায়ের নিচের মাটি থরথর করে কেঁপে উঠল। একটা হিস হিস শব্দ করে সেই সোনালি ত্রিভুজ একবার পাক খেয়ে গেল মরুভূমির আকাশে। তারপর উল্কার গতিতে ধাবিত হল মহাশূন্যের দিকে। টিরেক্স তার সঙ্গীকে নিয়ে যাত্রা করল হয়তো অন্য কোনো ছায়াপথে, নিজেদের বাসস্থানে অথবা অন্য কোনো গ্রহে। সেখানকার অধিবাসীদের হয়তো উন্নত করে তুলবে তারা। আকাশের লক্ষ তারার মাঝে ক্রমশ অপসৃয়মান একটা আলোকবিন্দুর দিকে হাত নেড়ে আমি বললাম, বিদায় বন্ধু। সপ্তাহখানেক পর সুদান ক্রনিকালে একটা খবর ছাপা হয়েছিল। শ্রীনিবাসন নামে এক ভারতীয় জিওলজিস্ট স্থানীয় এক সংস্থার হয়ে নুবিয়ান মরুভূমিতে ভূতাত্ত্বিক গবেষণার কাজে গিয়ে একটা কূপের মধ্যে একটা ধাতব পিণ্ড কুড়িয়ে পান। সেই ধাতব পিণ্ড তিনি পদার্থ বিজ্ঞানের কাজে পরীক্ষার জন্য পাঠালে তারা জানাচ্ছেন যে পৃথিবীর পরিচিত কোনো ধাতব খণ্ডর সঙ্গে তার কোনো মিল নেই। আধুনিক বিজ্ঞান কোনোভাবেই অজানা মৌলে তৈরি এই ধাতুখণ্ডকে ভেদন বা ছেদন করতে পারছে না। যেদিন এই ধাতুখণ্ডটি উদ্ধার হয় তার আগের দিন ওই অঞ্চলে উল্কাপাত হয়। বিজ্ঞানীদের একাংশের ধারণা ওই উল্কার সঙ্গেই বহির্বিশ্বের কোনো স্থান থেকে ধাতুখণ্ডটি পৃথিবীতে এসে পড়তে পারে। যিনি ওই ধাতব বলটি পেয়েছেন তার ইচ্ছানুসারে বিজ্ঞানীরা ওই অজানা বস্তুর নামকরণ করেছেন টিরেক্স। যদিও এই অদ্ভুত নামকরণ কেন তা আমাদের জানা নেই। শুনলেন দেবতার চাবি, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, টিরেক্সের চরিত্রে সার্থক এবং গল্প পাঠে অতনু, এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো দেবতার চাবি। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।